আর এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখতে হবে, শওকত মোল্লা তার 14 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরও একবার জানাই আপনাদেরকে, শওকত মোল্লা ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে 14 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ আদালতের। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আজ এনআইএ এর পক্ষ থেকে আদালতে ঠিক কি কি সওয়াল করা হয়েছে? থেকে যেটা বলা হয়েছে যে গত মার্চ মাসে ভাঙড়ে যে বোমা বিস্ফোরণে যে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল, সেই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং ষড়যন্ত্রকারী শওকত মোল্লা। সেখানে নির্বাচনের আগে অশান্তি সৃষ্টি করতে বোমা তৈরি করা হচ্ছিল শওকত মোল্লার নির্দেশে, এবং সেই বোমা তৈরি করতে গিয়ে যে তৃণমূল কর্মী মারা যান এবং বাকিরা জখম হন, সে মারা যাওয়ার পর দেহ লোপাটের নির্দেশে শওকত মোল্লা দিয়েছিলেন। এবং ঘটনাস্থল থেকেও সমস্ত প্রমাণ, অর্থাৎ রক্তের দাগ, তার পাশাপাশি বিস্ফোরকের মশলা, সেগুলো সরিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন। সেই কারণেই তারা গ্রেফতার করেছে। এবং অভিযুক্তদের সঙ্গে যে ঘটনার সময় শওকত মোল্লার ফোনে একাধিকবার কথা হয়েছে, সেই প্রমাণও হাতে রয়েছে। সেই কারণেই তারা হেফাজতে যান, এবং এর পেছনে আর কেউ রয়েছেন কিনা সেটা তারা খতিয়ে দেখতে চান। এর আগে শওকত মোল্লার গাড়ির চালক গ্রেফতার হওয়ার পরেই শওকতের ভূমিকা পাওয়া যায়। এনআইএ তদন্তকারীরা শওকত মোল্লার সঙ্গে এই ঘটনা অভিযুক্তদের ফোনের কল ডেটা রেকর্ড সংগ্রহ করে দেখেছেন যে ঘটনার সময় ও ঘটনার পরে একাধিকবার দীর্ঘ সময় কথা হয়েছে শওকত মোল্লা। সেখান থেকে তারা নিশ্চিত যে শওকত মোল্লা এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী, এবং সেই কারণে তারা হেফাজতে চান। 14 দিনের জন্য হেফাজতে চাওয়া হয়েছিল। আদালত, বিশেষ এনআইএ আদালত 14 দিনের জন্য শওকত মোল্লাকে এনআইএ হেফাজতে নির্দেশ দিয়েছে। ধন্যবাদ। আরো একবার জানাবো আপনাদেরকে, শওকত মোল্লাই ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে 14 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিল আদালত। আদালতে এদিন কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে প্রাক্তন তৃণমূল বিধায়কই ছিলেন মূল ষড়যন্ত্রকারী। শওকতের নির্দেশেই বোমা তৈরি হচ্ছিল। মৃতদেহ লোপাটের নির্দেশও দেন শওকত। দেহ লোপাটের জন্য ব্যবহার করা হয়েছিল গাড়ির চালককে, জেরায় তথ্য পেয়েছে এনআইএ। অভিযুক্তদের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছিল শওকত। বোমা বানাতে গিয়ে জখমদের সঙ্গেও কথা বলেন শওকত। শওকতের ফোনের সিডিআর থেকেই তথ্য মিলেছে। মোবাইল উদ্ধার করে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। আদালতে জানালো এনআইএ, নিজেকে নির্দোষ বলে দাবি করেছে শওকত। সিডিআর আছে, সেই সিডিআরের বেসিসে ওনার এনভায়রনমেন্টটা দেখা গেছে, এবং কোর্টে আমরা যেটা বলেছি বারবার যে স্যার, উইদাউট দ্য সিডিআর এখানে ইনভেস্টিগেশন ইজ নট গোয়িং। সো অলরেডি ইনভেস্টিগেশন যেখানে সিডিআরের সম্পর্কে রয়েছে, মোবাইল টু মোবাইল ফোন থেকে যে সমস্ত ওই দিনের যে ঘটনা, সেইগুলোকে ভেরিফাই করতে হবে, এবং তার জন্য আমাদের ফরেন্সিকে এই মোবাইলগুলো পাঠাতে চাই। অভিযুক্তদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, যা হয়েছে সেটা তো অভিযুক্তদের মোবাইল থেকে, এবং এই সমস্ত পাওয়ার পরে স্টেটমেন্ট কিছু আছে, সেগুলো থেকে আমরা ইনভেস্টিগেশনটা করছি। এনআইএ কাস্টাডি যাচ্ছে 14 দিনের জন্য। কিছু বলবেন? শওকতদা কিছু বলবেন? কিছু বলবেন? কে ফাঁসালো? কে ফাঁসালো? কি বলবেন? আপনার কি অভিযোগ রয়েছে? ফলে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কিছু বলবেন কিনা, তিনি বলেছেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ। শওকতদা কিছু বলবেন? শওকতদা বলছিলেন? শওকতদা কিছু বলবেন? কিছু বলবেন? কে ফাঁসালো? কে ফাঁসালো? কি বলবেন? আপনার কি অভিযোগ রয়েছে? ফলে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কিছু বলবেন কিনা, তিনি বলেছেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ। দেখুন, শওকত মোল্লা নিজেকে যতই নির্দোষ বলে দাবি করুন না কেন, এনআইএ দফতর থেকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার গোটা রাস্তাটা শওকত মোল্লাকে লক্ষ্য করে জনরোষ দেখতে পাওয়া গেল। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে লক্ষ্য করে সমান তালে মাছ চোর গান চলল, টিম ছোঁড়া হলো। তবে হামলার বিষয়টি আগাম আঁচ করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল আজ এনআইএ। এমনকি যে গাড়িতে করে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হয়, সেই গাড়ির কাঁচে খবরের কাগজ সেটে হাসপাতালে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় শওকত মোল্লাকে। তবে দেখতে পাওয়া গেল সেখানে ওর চোর চোর স্লোগান দিলেন বহু মানুষ। তারপরেই কড়া নিরাপত্তায় আজ আদালতে তাকে নিয়ে আসে এনআইএ। শওকত মোল্লাকে আমরা দেখলাম সাদা স্করপিও গাড়িতে নিয়ে আসা হলো। একদম গাড়ির মাঝের সিটে দুজন অফিসার, এনআইএ অফিসারের মাঝখানে বসিয়ে নিয়ে আসা হলো, এবং আগে পেছনে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে সিআরপিএফের জওয়ানের গাড়িও ছিল, যাতে রাস্তায় যে পথে নিয়ে আসা হয়েছে তাকে সেখানে কোনো রকম কোনো নিরাপত্তাজনিত সমস্যা না। আমি ছবিটা দেখাচ্ছি, সেই গাড়িতে করে নিয়ে আসা হয়েছে, এবং এই গাড়ির আমি ছবিটা দেখাবো ঠিক শওকত মোল্লাকে কোন জায়গায় বসানো হয়েছিল
এই যে ছবিটা দেখছো, এই যে খবরের কাগজ, এই খবরের কাগজ দিয়ে জানলা ঢেকে দেওয়া হয়েছিল যাতে দুদিক থেকে দেখা না যায়। ঠিক মাঝখানে, এই গাড়ির ঠিক মাঝখানে বসানো হয়েছিল শওকত মোল্লাকে গাড়ি, এবং ডিম ছোড়া হয়েছিল। দেখো গাড়িতে এখনো ডিম রয়েছে, একাধিক ডিম ছোড়া হয়েছে। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে ডিম ছোড়া হয়েছে, কাঁচা ডিম, তার নিদর্শন এখনো রয়েছে। এবং এ শুধু সামনে নয়, পেছনেও, গাড়ির পেছন দিকটা যদি লক্ষ্য করো এখানেও রয়েছে। একেবারে টার্গেট করে ডিম ছোড়া হয়েছে, এবং সেক্ষেত্রেই যাতে শওকত মোল্লাকে ট্র্যাক করতে না পারে যারা বিক্ষুব্ধ মানুষ, বিক্ষোভকারীরা, সেই জন্য এই কাজটা, ভেতরের যে খবরের কাগজটা, আমার সহকর্মী কুণালকে বলবো একটু এনে দেখানোর জন্য। ভেতরের এই খবরের কাগজ দিয়ে দুদিকের জানলা আটকে দেওয়া হয়েছিল এবং আরও খবরের কাগজ মজুত রাখা হয়েছিল। এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে, যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। মারচোর মারচোর শওকত মারচোর, তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো বলেছিলেন যে শওকত তুই বোম বানাস। এইগুলো হচ্ছে সমাজের কীট কলঙ্ক, এগুলোকে রাজনীতিতে নেতা করা খুব অন্যায় করেছিল তৃণমূল কংগ্রেস। এবার আপনাদের দেখাবো একসঙ্গে 6টা ছবি দেখাবো, একের পর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক, প্রাক্তন তৃণমূল নেতা, তাদের লক্ষ্য করে কিভাবে জনরোষ আশ্রয়ে পড়েছে। ছবিটা দেখুন, শওকত মোল্লার ছবি দেখাচ্ছি, গ্রেপ্তার হয়েছেন শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক। ছবি দেখাচ্ছি সুজিত বসুর, বিধাননগরের প্রাক্তন বিধায়ক, তিনি গ্রেপ্তার হয়েছেন অসিত মজুমদার, চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক। এর পাশাপাশি ছবি দেখাচ্ছি বর্ধমান দক্ষিণের ছবি, সেখান থেকেও তৃণমূল বিধায়ক, তাকে গ্রেপ্তার করা হয়। একসঙ্গে 6টা ছবি দেখাচ্ছি আপনাদের। শওকত মোল্লা, সুজিত বসু, অসিত মজুমদার, খোকন দাস, পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তাঁকে গ্রেপ্তার করা হয়। দেবপ্রসাদ বাগ, তাঁকেও গ্রেপ্তার করা হয়। 6 জন প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রেই জনরোষ আশ্রয়ে পড়তে দেখা গেছে। দেখুন, শওকত মোল্লার বিরুদ্ধে কি একটা অভিযোগ, গুচ্ছের অভিযোগ রয়েছে। এমনকি শওকত মোল্লার বিরুদ্ধে মৌখালীতেও জমি দখলের অভিযোগ রয়েছে। মৌখালীতে 10 বিঘা জমি দখল করে বাগান বাড়ি তৈরির অভিযোগ রয়েছে শওকত মোল্লার বিরুদ্ধে। পালা বদলের পর এবার সেই জমি ফেরতের দাবি তুলেছেন জমি হারারা। এগুলো আমাদের জায়গা, আমার আব্বার নাম কাশেম মোড়ল, এখান থেকে এতগুলো জায়গা সব জোর করে নিয়ে গেছে। এগুলো সব আমার জায়গা, আমার ভাইদের, আমার বোনেদের সব জোর করে নিয়ে এনেছে। কেন জোর করে নিল কেন? ওদের দরকার ছিল, জোর করে নিয়েছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এখানে খাল ছিল একটা, সে খালটা মানে বন্ধ করে, এখানে আগে জায়গা ছিল এখানে, দেখুন। আচ্ছা, এসব জায়গাগুলো কেটে দিয়ে সব খাল বন্ধ করে জায়গা বন্ধ করেছে। ওইদিকে দেখুন নতুন মাটি ফেলা করে কি করছে, এখানে কি করছে? এবার বাগান বাড়ি দিয়েছে, ইচ্ছা মতো করছে। এত বিরাট বাড়িও তো করেছে এখানে। হ্যাঁ, করবে না? ও সব ওর বোর কাজ এগুলো। শওকত মোল্লার বউ করেছে। হাঁস মুরগিগুলো মরে যাবে, বস্তা বস্তা করে নিয়ে আমাদের ঘরের ভিতর দিবে, বলবে এখান থেকে তুলবি না, আসলে পিটবো। এরকম অত্যাচার করেছে। লোকের বাড়িতে হাঁস মুরগিগুলো ধরে নিয়ে নিজে আত্মসাৎ করেছে, ছাগল গরু। মানে এই এত বড়, এইটা কতটা জায়গা হবে? এখানে 8-9 বিঘে মতো জায়গা আছে। কারা আপনাদের যে জায়গাগুলো সব নিয়ে নিল? ওই তো শওকত মোল্লার বউ। সব শওকত মোল্লা ওদের ক্ষমতায় থাকতে ওরা সেগুলো ছিনিয়ে নিয়েছে, গরিব মানুষের, সাধারণ মানুষদের কাছ দিয়ে ক্ষমতা দেখিয়ে ছিনিয়ে নিয়েছে। আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগে জনসাধারণের কাছে ছিল, এখানকার মানুষ, গরিব মানুষ করে খেত জনসাধারণের, সেগুলোকে জোর জবরদস্ত দখল করে শওকত মোল্লা ও শওকত মোল্লার কিছু বাহিনী, এবং তারাই দখল করে আজকে হাজার হাজার বিঘে সম্পত্তি তারা এগুলোকে করে খাচ্ছে। আমরা চাইছি এটা জনসাধারণের জিনিস, জনসাধারণ এই জায়গায় আসুক এবং জনসাধারণই এখানে করে খাক। শওকতের বিপদ বাড়িয়েছেন কি মমতাই? প্রায় 10 বছর আগে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন
তুই তো মারপিট করিস, বোমা বাঁধিস। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে এবার সেই শওকতই এনআইএর জালে। প্রণাম দিদি, আমার ওখানে খুব ভালো কাজ হচ্ছে, কিন্তু দিদি একটা আপনি বাস দিয়েছেন, কিন্তু একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল? কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি। মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা? সমস্যাই নাই দিদি, জাহাঙ্গীর তো মানিক ভাইকে মারাকে জাগিয়ে ও তো কেসের কোর্টের অর্ডার আছে, ঠিক আছে, দেখে নেবে। শওকত মোল্লা যে অপরাধ করেছে, খুন করেছে এবং বহু মানুষকে বাড়ি ছাড়া করেছে, মিথ্যে কেস দিয়েছে, মানি লন্ডারিং করেছে, সমস্ত কিছুর বিচার এবার আমরা চাই। এবং পাশাপাশি ওর যারা সাগরেদ, যারা এই ভাঙড় এবং ক্যানিংয়ে ওর কথা মতো বা তাদের নিজের ইচ্ছা মতো যে অত্যাচারগুলো করেছে, এই সমস্ত যারা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, যারা শওকতকে সঙ্গ দিয়েছে ভাঙড় এবং ক্যানিং জুড়ে, তাদের প্রত্যেককে এই সময় ধরে নিতে হবে এবং আইনের মাধ্যমে তাদের যা যাবতীয় সাজা দেওয়ার যে প্রসেস চলছে তাতে তাদের আওতায় তাদের নিয়ে আসতে হবে। ভদ্রলোক আসার পরে কোম্পানি কাছ থেকে যেমন টাকা নিয়েছে, তেমন বেশ কয়েকজনের বলেছে টিকিট করে দেবো। আমার কাছে শোনা কথা মহসিন 20 থেকে 25 কোটি টাকা দিয়েছে। আর একটা কোম্পানি সেও এরকম টাকা দিয়েছে টিকিট নেয় বলে। খয়রুলবাবু আছে, তিনিও প্রচুর টাকা দিয়েছেন, 20-25 কোটি টাকা। এই যে টাকা কোথা থেকে আসছে নেতাদের হাতে, আমার কাছে প্রচুর তথ্য আছে। যারা এই বোমবাঁধা কাণ্ডে যারা যুক্ত, তারা রাজ্জাক খুনে সবাই যুক্ত। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। কেন? এসব মানে অর্থর ব্যাপার, অর্থর বিনিময়। আর শওকত মোল্লা ধরা পড়তেই এবার রাস্তায় মাছ ফেলে রেখে উল্লাসে মাতলেন ভাঙড়বাসী। সেই ছবি আপনাদের দেখাবো। শুধু মাছ রাস্তায় ফেলে রাখাই নয়, তার সঙ্গে মাছচোর গান একটানা বাজিয়ে নাচে মাতলেন ভাঙড়বাসী। 2021 সালে ঘর বাড়ি 3 দিন ধরে লুট করে এই শওকত মোল্লার নেতৃত্বে হোসেন শেখ, শাহজাহান শেখ মিলে এরা আমার 3 দিন ধরে একটা জলের গ্লাস পর্যন্ত ছিল না। রমজান মাসে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, সেটাকেও বাড়ি থেকে ফেলে দিয়েছিল। কোরআন শরীফ টরীফগুলো এরা ছুঁড়ে ফেলে দিয়েছিল। এরা মুসলমান বলে আমার মনে হয় না। যে শওকত হোসেন শেখ, একে যেন ওকে ফাঁসি চাই শওকত মোল্লাকে। শওকতের পর এবার নদী চুরিতে অভিযুক্ত পরেশ রাম দাস। মাতলার চর বিক্রি করে দেওয়ার অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। লাখ লাখ টাকা নিয়ে মাতলার চরে দোকান বসানোর অভিযোগ। নদীর চরে গজিয়ে উঠেছে বৃদ্ধাশ্রম। অভিযোগ বিলাসবহুল সেই বিশ্রামাগার এখানে বানিয়েছেন পরেশ রাম। রীতিমতন কান্নাকাটি করছেন। নোটিশ এসছে, কষ্টের টাকা, দিন মজুর, পরিশ্রম করে কোনো রকমে মাথা গোজবার জন্য এই জায়গা, কিন্তু তৃণমূল নেতাদের মদতে গজিয়ে ওঠা এই বাড়ি ভাঙা হতেও পারে সেই আশঙ্কা, সেই দুশ্চিন্তা করছেন। শুধুমাত্র এই একটা বাড়ি নয় বা 2-3টে বাড়ি নয়, নদীর চর, সেই নদীর চরে কার্যত একের পর এক যেমন বাড়ি আছে বসত করছে, তেমনি নতুন ভাবে কিন্তু গজিয়েও উঠছে। আর সম্পূর্ণ ক্যানিং পশ্চিমের বিধানসভার বিধায়ক পরেশ রাম দাস এবং তার অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ করছে যে তাদের মদতেই কার্যত এই বাড়িগুলি এই এলাকায় গজিয়ে উঠেছে। সঠিক বিচার পাবেন এই এলাকার সাধারণ মানুষ? প্রশ্ন থাকছে। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ক্যানিং। নিজে একটা ইলিগাল জায়গায় উনি হচ্ছে বৃদ্ধাশ্রমের নামে একটা দুর্নীতির আখড়া তৈরি করে রেখেছিলেন। উনি নিজে বসেছেন এবং সমস্ত মানুষকে টাকা খাইয়ে লক্ষ লক্ষ টাকা, মানে প্রতি কাঠা 2 লাখ আমরা শুনতে পাচ্ছি, 2.5 লক্ষ যার কাছে যেরকম পেয়েছে, কারো কাছে 1.5 লক্ষ টাকা নিয়ে এইভাবে ইলিগালভাবে বসতি স্থাপন করেছে, পরিবেশকে ধ্বংস করে। মাতলা নদীর এখানে একটা পার্ক হতে পারতো, মাতলা নদীর এন্ড এটা, এখানে একটা বনভূমিকে নষ্ট করেছে। এখানে বনভূমি ছিল এগুলোকে। যতদূর দেখবেন আপনার ডান দিকে বাঁ দিকে যত জমি দেখছেন, সমস্ত জমির ওপরে পরেশ রাম দাসের অবৈধ দখলদারি রয়েছে এবং এখানে বিভিন্ন রকমভাবে বালি ঘাট বানানো হচ্ছে, অবৈধ বালি তোলা হচ্ছে। সব কিছুর মূলে পরেশ রাম দাস। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দেখুন আইনত ব্যবস্থা হোক, যেভাবে শাস্তির খাড়া আইনত শওকত মোল্লার উপর নেমে এসছে, সেই একই রকমভাবে অবৈধ দখল এবং ইললিগাল যে প্রপার্টি, সেই বিষয়ে তদন্ত হোক পরেশ রাম দাসের বিরুদ্ধে।